নমস্কার। গল্পের সাথে কিছুক্ষণে আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে সুস্থ ও ভালো আছেন। যে উপন্যাসটি আমি পাঠ করছিলাম তার রচয়িতা হলেন সুকান্ত গঙ্গোপাধ্যায়, আর উপন্যাসটি হল আরশির আকাশ। আজ আমরা এই উপন্যাসের ৭ম পর্ব শুনব। তবে গল্প পাঠ শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, গল্প এবং গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর যদি সম্ভব হয় তাহলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে একটু শেয়ার করবেন। চ্যানেলে আজ যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি আছে তার অল নোটিফিকেশনটা কিন্তু অন করতে মোটেই ভুলবেন না। তাহলে যে কোনো গল্প আপলোডের সাথে সাথেই সেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আসুন তাহলে আজকের পর্বটি শুরু করা যাক। পূর্বাদের বাড়িতে দুদিন কেটে গেল আরশির। জায়গাটা সল্টলেক। বাবা জলপাইগুড়ি ফিরে গিয়েছে পরের দিনই। যে বদনামের ভয়ে আরশিকে আনা হলো পূর্বাদের বাড়ি তা কিন্তু রোখা যায়নি। কাকিমা ধরেই নিয়েছেন সৌর্যর সঙ্গে তার স্পেশাল রিলেশনশিপ আছে। সুমিত ঘোষ ডেকে পাঠিয়েছেন আরশিকে। এতদিনে আবিষ্কার করেছেন আরশিকে চেনা মনে হওয়ার কারণ। সৌর্যকে বলেছেন, ভেবেছিলি নেশার ঘোরে আমি কিছুই বুঝতে পারবো না, কেন তুই খোঁজ নিচ্ছিস আমার প্রথম ছবির। ঠিক সেই মুহূর্তে অবশ্য তোর উদ্দেশ্যটা ধরতে পারিনি, কিন্তু তুই চলে যাওয়ার পরই মানুষ চোখে ভেসে উঠল শোভা চেহারাটা, ওর হাঁটা চলা, কথা বলা। ওকে যে হাতে করে তৈরি করেছি, নতুন নাম দিয়েছি, তুই ও স্মৃতিকে উস্কে দিয়ে গেলি। তাই আর বেশিক্ষণ সময় লাগেনি জলপাইগুড়ির মেয়েটার সঙ্গে মিল খুঁজে পেতে। মেয়ের বডি ল্যাঙ্গুয়েজ, কথা বলার ধরনে ভীষণ মিল। বলার পর সুমিত ঘোষ সৌর্যর কাছে জানতে চান, মেয়েটা কি এখন জলপাইগুড়িতে? সৌর্য বলে, এখানেই আছে। বলাতে সুমিত ঘোষ বলেছেন, একবার নিয়ে আসতে পারবি? আগের দিন তো ভালো করে আলাপই হলো না। সুমিত ঘোষের ইচ্ছেটাকে সৌর্য ফোন করে জানিয়েছিল আরশিকে। আরশি বলেছিল, চিনেই যখন ফেলেছেন তখন দেখাটা সেরেই আসি, হয়তো মায়ের ব্যাপারে আরও কিছু জানা যাবে, যেগুলো হয়তো তোমাকে বলার উপযুক্ত নয়, তাই হয়তো বলেননি তোমায়। জানা গেল নতুন কিছু তথ্য, যার একটা হয়তো সৌর্যকেও বলেও ছিলেন। আরশির কাছে কথাটা চেপে গেছে, সে বলতে বেঁধেছে সৌর্য। সুমিত ঘোষের কথা অনুযায়ী মা দুই প্রযোজকের কাছে 2-3 বছর করে থেকেছে। তাদের অনুগ্রহে এই গোটা দিনেক ছবিতে অভিনয় করেছে ছোট রোলে। মা রক্ষিতা ছিল এই কথাটা সম্ভবত আরশির কাছে বলে উঠতে পারেনি সৌর্য। সুমিত ঘোষ আরও বলেছেন, মা অনেক দিন পর্যন্ত তার সঙ্গে যোগাযোগ রেখেছিল, গুরুর মতো সম্মান করত। অভিনয়ের খুঁটিনাটি শিখেছিল সুমিত ঘোষের থেকে। শুধুমাত্র পার চাইতে আসত না মা, নিজের কষ্টের কথাও শেয়ার করত। সুমিত ঘোষ বহুবার বলেছিলেন, তুমি বাড়ি ফিরে যাও, ফিল্ম ইন্ডাস্ট্রি বড় কঠিন ঠাই, একা লড়া যায় না। মা শোনেনি, বলতো, আর ফেরার মুখ নেই আমার, শ্বশুরবাড়ি, বাপের বাড়ি, কোথাও না। মা বেশ কয়েকবার মদের টাকাও নিয়েছে সুমিত ঘোষের কাছ থেকে। এত কথা বললেন সুমিত ঘোষ, বাবার সঙ্গে দেখা করতে আসার ঘটনাটা কিন্তু বললেন না। আরশি একবার জিজ্ঞাসা করতে বললেন, না না, শোভার স্বামীর পরিচয় দিয়ে কেউ কখনো আমার কাছে আসেনি। বাবা কি তাহলে অন্য পরিচয়ে এসেছিলেন, নাকি আসেনি? তবে মাকে স্ত্রী হিসাবে মেনে নেওয়া বাবার কাছে ন্যায্য কারণেই অসম্ভব হয়ে উঠেছিল। ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছিল মা। একজন স্বামী কেনই বা সেটা মেনে নেবে? কিন্তু নষ্ট হলেও মা আরশির কাছে মাই হয়ে থাকবে, সম্পর্কটা পাল্টাবে না। নিজের শিশু সন্তানকে যখন কোনো মা ফেলে দিয়ে যায়, লোকে তাকে নিষ্ঠুর বলে। তেমনি কোনো সন্তান যদি নষ্ট আখ্যা দিয়ে কোনো মাকে এড়িয়ে যায়, সেটা কি নিষ্ঠুরতা নয়? মায়ের কাছে পৌঁছবেই আরশি, বলবে, বাবার কাছে হলেও তুমি তো আমায় ফেলেই গিয়েছিলে, কেন? কোন অনিবার্য কারণে? নাকি শুধুই নামযশের লোভ? গল্পগাছার মাঝেই সুমিত ঘোষ অফার দিয়েছিলেন দক্ষিণ হাওয়া সিনেমাটার একটা ছোট্ট রোলের। যে রোলটার জন্য অডিশন দিয়েছিল আরশি, তারই বন্ধুর চরিত্রে। সুমিত ঘোষ বলেছেন, তোমার মা আমার ছবিতে অভিনয় শুরু করেছিল, তুমিও করবে। 2 প্রজন্মকে ডিরেকশন দেওয়াটা আমার কাছে বেশ একটা গর্বের ব্যাপার হবে।
এবং কথা দিচ্ছি এ ছবি রিলিজ করবেই। এখন তো আমি আর নতুন নই ইন্ডাস্ট্রিতে। এমন আবার হবে না তো মা মেয়ের কমন জিনের জন্য তোমার এই ছবিও আটকে গেল? ফাঁক বুঝে ফুট কেটেছিল সূর্য। সুমিত ঘোষ বলেছিলেন, তুই তো জানিস আমার মধ্যে ওসব ফালতু সংস্কার নেই। নিবেদিতা দি আরও এক প্রস্তাব যোগ করল। সিরিয়ালের লিড রোলে অভিনয় করাবে আরশিকে। সেটারই লুক টেস্ট হবে দিন 15 বাদে। নিবেদিতা দি স্থির বিশ্বাস লুক টেস্টে সিলেক্ট হবেই আরশি। বাইকে করে সূর্য যখন আরশিকে দিতে আসছিল পূর্বাদের বাড়ি, বলেছিল, তোমার তো কপাল খুলে গেল দেখছি, আর কদিন পরেই একেবারে সেলিব্রিটি। আরশি তখন বলে, সেলিব্রিটির নিকুচি করেছে, মাকে পেলেই সঙ্গে নিয়ে বাড়ি ফিরব। এরা যদি আমাকে সিনেমা সিরিয়ালে অফার না দিয়ে মাকে এনে দিত তাহলে বেশি উপকার হতো। পূর্বাদের বাড়ির সামনে নামিয়ে কাল যখন চলে যাচ্ছে সূর্য, আরশি বলেছিল, এদের সঙ্গে একটু কথা বলে যাও না, তোমার ব্যাপারে শুনেছে, আলাপ করতে আগ্রহী। আজ যখন নিতে এসেছিলে সুযোগই পেলাম না তোমার সঙ্গে দেখা করাবার। আরশির অনুরোধ রেখেছিল সূর্য। মিনিট 20 ছিল পূর্বাদের বাড়ি। চাটা খেলো। কাকিমা এখনো বেড রিডেন। সূর্য বিছানার কাছে গিয়ে আলাপ সেরে এলো। ও চলে যেতেই পূর্বা বলেছিল, এই যদি তোর বয়ফ্রেন্ড না হতো আমি জান লড়িয়ে দিতাম ওকে পেতে। কি হ্যান্ডসাম মাইরি। কাকিমা বিষণ্ণভাবে বললেন, আমার মেয়েটার যে কি হবে, তুই তো নিজের তাও একটা হিল্লে করে নিলি। কি ভালো ছেলে, যেমন দেখতে তেমন ব্যবহার। এই বাড়িতে এসে লাভটা তাহলে কি হলো? আরশির সঙ্গে সেই তো জড়িয়ে গেল সূর্যর নাম, যা নিয়ে ভয় পাচ্ছিল বাবা আর সূর্যর মা। কি রে, এখনো এলো না? পূর্বার ডাকে সংবিত ফিরল আরশির। মুখের সামনে থেকে খবরের কাগজ সরিয়ে রিস্ট ওয়াচ দেখল। বলল, সেই তো দেখ না, বললো 9টায় আসছি, এখনো পাত্তা নেই। আমি বেরোলাম, একটু দেরি করলাম তোর বয়ফ্রেন্ডকে একবারটি দেখার জন্য। এর বেশি দেরি করলে আমার আর চাকরি থাকবে না, চলি। হাত নেড়ে অফিসে বেরিয়ে গেল পূর্বা। সূর্যর দেরি হচ্ছে কেন তা বোঝা যাচ্ছে না। মেকআপ আর্টিস্ট নবকৃষ্ণ কুণ্ডু দেখা করতে বলেছিলেন আজ 10টা নাগাদ টালিগঞ্জ মেট্রো স্টেশনের সামনে থাকবেন। খবর দেবেন কিছু। সুমিত ঘোষ যে তথ্যগুলো দিয়েছেন ফোনে নবকৃষ্ণবাবুকে সবই জানানো হয়েছে। উনি নতুন খবর সংযোজন করবেন। বেরোনোর জন্য আরশি যখন ড্রেস করছিল, পূর্বা বলেছিল, আসছে মনে হচ্ছে, কোথায় যাবি? গন্তব্য বলেছিল আরশি। পূর্বা বলল, সে তো এখান থেকে অনেক দূর। দূরত্ব যদি অনেকটাই, তাহলে এখনো এলো না কেন সূর্য? কোনো কাজে আটকে গেল কি? তাই যদি হয় এতক্ষণে নিশ্চয়ই একটা ফোন করত। ভেবে আরশি মোবাইল বের করে সূর্যকে কল করতে যাবে, বাড়ির সামনে বাইকের হর্ন। সোফা থেকে তড়াক করে উঠে পড়ে আরশি। ভেতরের বাড়ির উদ্দেশ্যে গলা তুলে বলে, কাকিমা বেরোচ্ছি, টেনে দিয়ে যাচ্ছি দরজা। উত্তরের অপেক্ষা করে না আরশি। এদেরও ইন্টারলক, দরজা টেনে বেরিয়ে যায়। রাস্তায় কিছু দূর অন্তর অন্তরই সিগন্যাল, প্রত্যেকটাতেই দাঁড়াতে হচ্ছে। ঘড়িতে 10টা বেজে 10। আরশি আন্দাজ করতে পারছে না টালিগঞ্জ আর কতটা দূরে। অপেক্ষায় আছেন নবকৃষ্ণবাবু। কতক্ষণ আর থাকবেন? হয়তো এক্ষুনি ফোন করে জানাবেন, আমি চললুম। বাইকে ওঠার আগে আরশি সূর্যকে জিজ্ঞাসা করেছিল, এত দেরি হলো? আর বলো না, আসার সময় দারুণ একটা সাবজেক্ট পেয়ে গেলাম, ছবি তুলতে গিয়ে লেট হয়ে গেল। বাইক চালাতে চালাতে বলেছিল সূর্য। আরশি জানতে চেয়েছিল, কি সাবজেক্ট পেলে? শ্যামবাজার মোড় পার হওয়ার পর দেখি একটা গার্মেন্ট শপের বাইরে শার্ট দিয়ে দাঁড় করানো বেশ কিছু জামাকাপড়হীন ম্যানিকুইন। দোকান পরিষ্কার হচ্ছিল। ম্যানিকুইনগুলোর নিচে বসে সস্তার ড্রেস মেটেরিয়াল বিক্রি করছে এক দোকানি। এই সাবজেক্ট কি আর ছাড়া যায়? মনে হচ্ছিল ম্যানিকুইনগুলো বড় দোকানের দাসত্ব অস্বীকার করে নিরাবরণ হয়েছে। রাস্তায় বসা দোকানির হয়ে প্রমোশন করছে ওই অবস্থায়। এক্সাইটেড গলায় বলেছিল সূর্য। আরশি বুঝেছিল বিষয়টা বেশ ভারী। মানেটা তার কাছে পুরোপুরি পরিষ্কার হয়নি। এই আলোকচিত্রীকে নিয়ে এখন বেশ চিন্তায় পড়েছে আরশি। মাকে খোঁজার ব্যাপারে ওকে সবসময় পাওয়া যাবে তো, নাকি তেমন কোনো সাবজেক্ট পেলে ভুলেই যাবে সব কিছু?
এসে পড়লাম, ওই যে দেখা যাচ্ছে দাঁড়িয়ে আছে নবকৃষ্ণদা, বলল সূর্য। আরশি ভদ্রলোককে দেখতে পাওয়ার আগেই সূর্যর বাইক পৌঁছে গেল তার সামনে। সিট থেকে নেমে এলো আরশি, তাড়াতাড়ি হেলমেটটা খোলে, অনেকক্ষণ ধরে পড়ে আছে। বাইকে বসে সূর্য নবকৃষ্ণবাবুকে বলল, কথাগুলো এখানে দাঁড়িয়েই বলবেন নাকি বসবো কোথাও? না না, বসার দরকার নেই, ছোট খবর, এখনই বলা হয়ে যাবে, বললেন নবকৃষ্ণবাবু। সূর্য আর বাইক থেকে নামল না, শুধু হেলমেটটা খুলে ফেলল। নবকৃষ্ণবাবুর পরনে পুরনো ঢলঢলে প্যান্ট শার্ট, পায়ে ততোধিক পুরনো চামড়ার চটি। শার্টের পকেট থেকে একটা চিরকুট বার করে সূর্যকে দিলেন, বললেন, এটা হচ্ছে একটা নেশা ছাড়ানোর প্রতিষ্ঠানের ঠিকানা, এখানে রাখা হয়েছিল রায়া সেনকে। কাগজটায় চোখ ফুলিয়ে সূর্য এগিয়ে দেয় আরশির দিকে। ঠিকানাটা পড়ল আরশি। যেহেতু কলকাতার রাস্তাঘাট চেনে না, বুঝল না জায়গাটা কোথায়। নবকৃষ্ণ বলছেন, রায়া সেন ওখানে এখন নেই, কোথায় আছে তার খোঁজ চালাচ্ছি। উমেশ বাবুকে চেনো? সূর্য দুপাশে মাথা নাড়ে, অর্থাৎ চেনে না। নবকৃষ্ণ বললেন, নাম নিশ্চয়ই শুনেছ, তুমি সিনেমা লাইনের লোক, না শোনার কথা নয়। যাই হোক, উমেশবাবু বিরাট একজন প্রডিউসার, ডিস্ট্রিবিউটার। নিরুদ্দেশ হওয়ার আগে রায়া সেন ওর কাছেই ছিল। উমেশবাবুর বাড়িতে নয়, আলাদা একটা ফ্ল্যাটে। রায়া তখন মদের নেশায় ডুবে গিয়েছে, ঘুম থেকে উঠে রাত অবধি নেশা করে যাচ্ছে। উমেশ বাবুই ওকে নেশা ছাড়ানোর প্রতিষ্ঠানে রেখে আসেন। সেখানে কিছুদিন ছিল, নেশা আদেও ছাড়তে পেরেছিল কিনা তা জানতে পারিনি। ওই সেন্টারে গেলেই তো জানা যাবে, বলল সূর্য। নবকৃষ্ণ বললেন, জানা যাবেই এ কথা জোর দিয়ে বলা যায় না। মনে রাখতে হবে, রায়া ছিল উমেশবাবুর পাঠানো পেশেন্ট। উমেশবাবুর বিরাট প্রতিপত্তি, সিনেমা ছাড়াও আরও অনেক কিছুর ব্যবসা আছে, মন্ত্রীদের সঙ্গে নিয়মিত ওঠা বসা। উনি যদি ওই প্রতিষ্ঠানকে বলে রাখেন রায়ার ব্যাপারে কেউ কিছু জানতে এলে মুখ খুলবে না, ওরা সেটা অক্ষরে অক্ষরে পালন করবে। তোমরা একবার গিয়ে দেখতে পারো, তবে কিনা খুবই সাবধানে করো। রায়ার খোঁজ নেওয়া মানে উমেশবাবুর গোপন জীবনে উঁকি দেওয়া। সূর্য বলে, উমেশবাবুর যে ফ্ল্যাটে রায়া থাকতেন সেটার ঠিকানা জেনেছেন? হতে পারে রিহ্যাব সেন্টারে সুস্থ হয়ে উঠে উনি ওই ফ্ল্যাটেই চলে গিয়েছেন। হতেই পারে, ওই ফ্ল্যাটের খোঁজ চালাচ্ছি। আসলে অনেক বছর হয়ে গেল তো, কিছু খবর পাচ্ছি, কিছু পাচ্ছি না। কেউ তো আর রায়া সেনকে ফলো করে বসেছিল না। কত অভিনেতা অভিনেত্রী ইন্ডাস্ট্রিতে আসে যায়, কে কার খবর রাখে, কার অত সময়। রায়া সেন নেহাতি উমেশবাবুর কুনুইয়ে হাত গলিয়ে পার্টিতে ঘুরত, তাই এই খবরগুলো পাওয়া গিয়েছে, বললেন নবকৃষ্ণ। সূর্য জিজ্ঞেস করে, খবরগুলো আপনাকে দিচ্ছে কে? নবকৃষ্ণ বললেন, ইন্ডাস্ট্রির লোক, তাই জন্যেই তো দুদিন ধরে স্টুডিও পাড়ায় ঘুরেছি। অনেক খরচা খরচ হয়ে যাচ্ছে, বিনে পয়সায় তো কেউ আর খবর দেবে না, চপ কাটলেট খাওয়াতে হচ্ছে। আগে যা দিয়েছিলে সব টাকা শেষ হয়ে গেছে। সূর্য বলল, টাকা যে শেষ আপনার মুখের দিকে তাকিয়েই বুঝতে পেরেছি, চশমাটা এখনো পাল্টাননি। নবকৃষ্ণবাবুর মুখের দিকে ভালো করে তাকায় আসি। সূর্য ঠিকই বলছে, তার কেন প্রথমে চোখ পড়ল না? নবকৃষ্ণ বলছেন, আর চশমা, তোমরা চলে যাবার পরই বৌমা পুরো টাকাটাই কেড়ে নিয়েছিল। বললাম 500 তো দাও, নয়তো কাজটা ওদের করব কি করে। দিল 500, তাই খবরগুলো দিতে পারলাম। টাকার দরকার বলেই তোমাদের ডেকে পাঠালাম এখানে, নয়তো সব খবরই ফোনেই দেওয়া যেত। বাড়িতে ডাকতে সাহস হলো না, ফের যদি ছিনতাই হয়ে যায় টাকা। ছিনতাই কেন বলছেন? ওই টাকাটা তো আপনার বৌমা সংসারের জন্যই নিয়েছেন, বলল আরশি। আসলে যাচাই করতে চাইছিল নবকৃষ্ণবাবুর বৌমাটিকে। নবকৃষ্ণ বললেন, হ্যাঁ, সংসারেই খরচ করবে,
তবে কিনা টাকাকে আকাশ থেকে পড়া বলে ধরে নিলে তো চলবে না, তাতে স্বভাব নষ্ট হবে। প্রতিটি টাকার পেছনে উপার্জনের হিসাব থাকা উচিত। তোমাদের কাজটার পর আমি হিসাব নিয়ে বসবো, কতটা লোকের পেছনে খরচ হয়েছে আর আমার পারিশ্রমিক কত হওয়া উচিত। কথার মাঝেই পার্স বের করে কিছু 500 নোট হাতে নিয়েছে সূর্য। আরশি বলে ওঠে, আবার তুমি দিচ্ছ? হাতের ইশারায় আরশিকে থামিয়ে সূর্য নবকৃষ্ণ কুণ্ডুকে বলে, 4000 দিচ্ছি, বাড়ি গিয়েই প্রথমে বৌমার হাতে 500 দেবেন, আর সময় করে চশমার দোকানে যাবেন। পরের দেখায় চোখে যেন নতুন চশমাটা দেখতে পাই। আর বাকি টাকা দিয়ে আপনি খবর সংগ্রহ করতে থাকুন, টাকা ফুরোলেই জানাবেন। আপনি আমাদের জন্য যা করছেন টাকা দিয়ে ঋণ শোধ হয় না, তাই কাজটার পর আর হিসাব নিয়ে বসতে হবে না আপনাকে। সূর্যর দেওয়া টাকা প্যান্টের পকেটে ঢোকালেন নবকৃষ্ণ। অন্য পকেটটা থেকে বের করলেন রুমাল, চশমা খুলছেন। আরশি আন্দাজ করে উনি চোখ মুছবেন, সেটাই স্বাভাবিক। সূর্যর কথায় আরশির চোখেও জল এসে গিয়েছে, কিন্তু আন্দাজ মিলল না। চোখ না মুছে চশমার কাচ মুছছেন নবকৃষ্ণ। মোছা শেষ করে পরে নিলেন চশমা, বললেন, ঠিকই আছে, এখনই পাল্টানোর দরকার নেই। এই তো স্পষ্ট দেখছি তোমাদের, কি পরিষ্কার। আসলে বেশিরভাগ মানুষই আজকাল এত ঘোলাটে হয়ে গিয়েছে, নতুন চশমা পরেও কোনো লাভ হবে না। সূর্যর গা থেকে সিগারেটের কড়া গন্ধ আসছে, গা বলতে টি শার্ট। বাইকে সূর্যর পিছনে বসে গন্ধটা সহ্য করতে হচ্ছে আরশিকে। ইদানিং আর আমমুকুলের গন্ধটাও পাচ্ছে না কলকাতায়। কি করে পাবে? মায়ের সম্বন্ধে একের পর এক যেসব খবর পাচ্ছে, সুবাস গ্রহণ করা স্নায়ুটা অকেজো হয়ে পড়েছে মনে হয়। নবকৃষ্ণবাবুর সঙ্গে কথা হওয়ার পর ফের রাস্তা ধরেছিল সূর্য। হঠাৎই একটা চায়ের দোকানের সামনে গাড়ি দাঁড় করালো। বলল, মাথাটা একেবারে জ্যাম হয়ে গিয়েছে, চা বিড়ি না খেলেই নয়। বিড়ি? চমকে উঠে বলেছিল আরশি। সূর্য বলল, আরে বাবা, সিগারেটকে আদর করে মাঝে মাঝে ওই নামে ডাকা হয়। যেমন ধরো, ফুটফুটে ছেলে দেখে নাম রাখা হলো কার্তিক, আর তার আদরের নাম অবধারিতভাবে কেতো হয়ে যাবে। তোমার ডাকনাম কি? সূর্যর কাছে জানতে চেয়েছিল আরশি। সূর্য বলল, বাবান। মাসিমার মুখে এই নামটা তো একবারও শুনলাম না। বিস্ময় প্রকাশ করেছিল আরশি। মুচকি হেসে সূর্য বলে, ডাকে প্রাইভেটলি, বাবা বেশি ডাকত। আরশির ডাকনাম নিয়ে চলে গিয়েছে মা। সূর্য কথা প্রসঙ্গে সেটা জেনেছে, নতুন করে আর বলল না আরশি। 2 ভাঁড় চায়ের অর্ডার দিয়েছিল সূর্য, আরশি খাবে কিনা জিজ্ঞেস না করে। খেলো আরশি। চা শেষ করে সূর্য দোকান থেকে একটা সিগারেট কিনে ধরালো। ধোয়া ছাড়তে ছাড়তে গুছিয়ে নিল ভাবনা। বলল, চলো আজই রিহ্যাব সেন্টারটাতে যাই, দেখা যাক আমাদের জন্য কি খবর অপেক্ষা করছে। হুট করে যাওয়াটা কি ঠিক হবে? নবকৃষ্ণবাবু বলেছেন সাবধানে এগোতে, আশঙ্কার গলায় বলেছিল আরশি। সূর্য বলল, উমেশবাবুর কথা ভেবেই উনি আমাদের সাবধান করেছেন। ওই সেন্টারে ওর প্রভাব আছে, আর আমি ঠিক এই কানেকশনটাকেই কাজে লাগাবো। এখন কানেকশনের যুগ। যদি দেরি করি আর উমেশবাবুর কানে পৌঁছে যায় আমরা রায়সেনের খোঁজ করছি, সেন্টারকে কিচ্ছু বলতে বারণ করে দেবেন। উমেশবাবুর কানে কে তুলবে আমরা মায়ের খোঁজ করছি? অবাক হয়ে জানতে চেয়েছিল আরশি। সূর্য বলল, ইন্ডাস্ট্রির লোকগুলোই বলবে, যারা নবকৃষ্ণদাকে খবরগুলো দিচ্ছে। রায়া সেনের খবরের যে দাম আছে সেটা বুঝে গিয়েছে ওরা। কাস্টমার পেলেই বিক্রি করবে, কোনো বাছাবাছিতে যাবে না। আর কাস্টমার হিসাবে উমেশবাবু অনেক দামি, ইন্ডাস্ট্রির একটা স্তম্ভ। কাজেই ওরা উমেশবাবুকে বেশি ফেভার করবে। এত মাথা খাটানোর ক্ষমতা আরশির নেই, তাই সূর্য সিদ্ধান্ত মেনে নিয়েছে। দুজনে এখন চলছে রিহ্যাব সেন্টারে। নবকৃষ্ণদার দেওয়া ঠিকানা অনুযায়ী সেন্টারটা সিথিতে। জায়গাটা কত দূর জিজ্ঞাসা করতে সূর্য বলেছে, অনেকটাই দূর। পেছনে বসে আবার ঘুমিয়ে পড়ো না যেন, গাড়ির ব্যালেন্স রাখতে পারবো না। ঘুম যে পাচ্ছে না তা নয়, কতক্ষণে পৌঁছবে আরশি সেই চিন্তাই করছে।
সৌর্য কিভাবে কাজ উদ্ধার করবে তারও কোনো আন্দাজ পাচ্ছে না। সৌর্য বলছে কানেকশনের কথা, সেটা কার সঙ্গে আর কোন প্রক্রিয়ায় কাজে লাগায় তা দেখা যাক। একটা কথা অবশ্য ঠিক বলেছে সৌর্য, এটা কানেকশনের যুগ। তার গরম প্রমাণ কদিন আগেই পেয়েছে আরশি। বাবা কত সহজে এবং অল্প সময়ের মধ্যে পৌঁছে গিয়েছিল সৌর্যদের বাড়ি। আরশি বারবার পূর্বার সঙ্গে কথা বলাচ্ছে না দেখে মনে কু ডেকেছিল বাবার, তাই সরাসরি পূর্বাকেই ফোন করে। পূর্বা আরশির থেকে যা শুনেছিল সেটাই বলে। গোলপার্কে দূর সম্পর্কের পিসির বাড়িতে আছে আরশি। বাবা বুঝতে পারে মিথ্যে বলেছে মেয়ে। জলপাইগুড়ির পুলিশের সাহায্য চায় বাবা। কলকাতা না চেনা আরশি যেহেতু গোলপার্কের নাম করেছে, পুলিশ সেখান থেকেই শুরু করে খোঁজ। জলপাইগুড়ি থানা লেক থানার সঙ্গে যোগাযোগ করে। বাবার দেওয়া আরশির ফটো মেল করে পাঠায়। লেক থানার পুলিশ প্রথমে সেই ফটো পাঠায় আশেপাশের হোটেলে। তাতে সন্ধান না পেলে আরও বড় এলাকা জুড়ে অন্যভাবে খোঁজা হতো। পুলিশকে অবশ্য বেশি খাটতে হলো না। পার্ক সেন্টার হোটেল আরশির ফটো পেয়ে জানায় সেখানেই ছিল মেয়েটি। পুলিশের কথা মতোই তাকে রাতে থাকতে দেওয়া হয়েছিল। লেক থানার পুলিশ বের করে ফেলল কোন ব্যক্তি আরশির জন্য সুপারিশ করেছিল। সুমিত ঘোষের নাম পাওয়া গেল। সৌর্যর সুমিতদাকে অন্তর্ধানের ব্যাপারে কিছু বলেনি পুলিশ। যেহেতু সুমিত ঘোষ আরশির থাকার ব্যবস্থা করেছিলেন, তিনিই আবার পালানোর রাস্তা দেখিয়ে দিতে পারেন। সুমিত ঘোষের সঙ্গে কথা বলে সৌর্যর নাম ঠিকানা পেয়ে গেল পুলিশ। বাবা তখন অত্যন্ত বিচক্ষণতার কাজ করেছিল। মেয়ের বদনামের কথা ভেবে লোক জানাজানি হইচইয়ের মধ্যে যায়নি। পুলিশকে বলেছিল, প্রথমে আমি ওই ঠিকানায় যাই, হতে পারে ওরা মেয়ের পূর্ব পরিচিত। হঠাৎ পুলিশ নিয়ে চড়াও হলে ওরাও বিব্রত হবেন, মেয়েরও সেটা ভালো লাগবে না। তারপরই ফোন করে বাবা পূর্বার বাবাকে। ফ্লাইট ধরে চলে আসে কলকাতায়। কাকুকে সঙ্গে নিয়ে পৌঁছে যায় সৌর্যদের বাড়ি। আরশির বাবার মুখ থেকে সৌর্য এই বৃত্তান্ত শোনেনি। সৌর্যদের বাড়িতে বসে বাবা যখন কথাগুলো মাসিমাকে বলছিল, সৌর্য ঘরে ছিল না, ড্রেস চেঞ্জ করতে গিয়েছিল। পরে মাসিমা ওকে সব বলেন। যখন বলেছেন, আরশি মাসিমার পাশেই ছিল। সমস্তটা শুনে সৌর্য বলেছিল, এই হলো যোগাযোগ ব্যবস্থার উন্নতি, 10 বছর আগেও এতটা ছিল না। আরশি উপলব্ধি করে যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকার জন্যই মায়ের হারিয়ে যেতে সুবিধা হয়েছিল। যোগাযোগ ব্যবস্থার কি ততটা উন্নতি হয়েছে বহুদিন আগে নিখোঁজ মানুষকে খুঁজে দেবে? রিহ্যাব সেন্টারটার নাম প্রেরণা। বাগান সমেত পুরনো দোতলা বাড়ি, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। বাগানে একটা গাছের পাতাও পড়ে থাকতে দেখা যায়নি। ব্যাপারটা একটু অতিরিক্তই মনে হচ্ছিল। বাড়াবাড়ি আরও একটা জায়গাতে। বাউন্ডারি পাঁচিলের গেট তো বটেই, বারান্দার কোলাপসেবল গেটেও ভেতর থেকে বড় সাইজের তালা মারা। মূল গেটের পিলারে ডোরবেলের সুইচ। সেটা টেপার পর বারমুডা স্যান্ডো গেঞ্জি পরা বছর 22-এর একটি ছেলে বারান্দায় এলো। দূর থেকেই জরিপ করলো আরশিদের। তারপর এক এক করে বারান্দায় আর গেটের তালা খুলল। অত্যন্ত নিষ্পৃহ গলায় জানতে চাইল, বলুন, কি ব্যাপার? সৌর্য বলেছিল, একজন পেশেন্টকে এখানে রাখতে চাই, সেটার জন্য খোঁজ নিতে এসেছি। ভেতরে আসুন বলে ডেকে নিয়েছিল ছেলেটি। একতলার সামনের ঘরটাই এদের অফিস, এখন যেখানে বসে রয়েছে আরশিরা। ম্যানেজারের সঙ্গে প্রাথমিক কথাবার্তা হয়ে গিয়েছে সৌর্যর। লোকটা সৌর্যর থেকে একটু বড়, ইয়াং ছেলেই বলা যায়। ম্যানেজার এখন সিটে নেই। সৌর্যকে নিজেদের প্রতিষ্ঠানের ব্রোশিওর দেখতে দিয়ে ভেতরে গিয়েছে। সৌর্য যে কানেকশনের কথা বলছিল সেটা যে এতটাই ভিত্তিহীন কল্পনাও করতে পারেনি আরশি। অফিসে ঢুকে সব প্রতিভাভাবে ম্যানেজারের সঙ্গে হ্যান্ডশেক সারল সৌর্য। নিজের কার্ড দিল ম্যানেজারকে, বলল, প্রডিউসার উমেশবাবুর মুখে আপনাদের সেন্টারের কথা শুনেছিলাম। একদম ম্যাজিকের মতো কাজ করলো রেফারেন্সটা। ম্যানেজার ছেলেটি খাতিরের গলায় বলল, ও আচ্ছা আচ্ছা, বসুন বসুন। সৌর্য আর আরশি চেয়ারে পাশাপাশি বসল। সৌর্য বলল, সিনেমায় স্টিল ফটো করি তো, সেই সূত্রেই উমেশবাবুর সঙ্গে আলাপ। হ্যাঁ, সে তো আপনার কার্ড দেখেই বুঝেছি। বলুন, আপনাদের জন্য কি করতে পারি? বলেছিল ছেলেটি। সৌর্য বলল,
আমাদের এক কমন ফ্রেন্ড মদের নেশায় আসক্ত, কিছুতেই নেশা ছাড়ানো যাচ্ছে না। এক পার্টিতে উমেশবাবু কাকে যেন বলছিলেন আপনাদের সেন্টারের কথা। সেই লোকটির চেনা কেউ হয়তো মদের নেশায় অ্যাডিক্টেড। পাশে আমি ছিলাম। উমেশবাবু বললেন, মদের নেশা ছাড়ানোর জন্য আপনাদের সেন্টার আদর্শ জায়গা। ওর কোনো এক আত্মীয়কে এখানেই রেখেছিলেন। হ্যাঁ ঠিক, তবে ওর মদের নেশা ছিল না, মাদকের নেশা, হেরোইন, বলেছিল ম্যানেজার। আরশি হকচকিয়ে গিয়েছিল। ম্যানেজার আরও বলেছিল, এই ধরনের ড্রাগ অ্যাডিক্টেডরাই আমাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মানে মদের নেশার চেয়েও খারাপ, পেশেন্টকে সুস্থ করা কঠিন, জানতে চেয়েছিল সূর্য। ম্যানেজার বলল, সব নেশাই খারাপ, মদ ছাড়ানো বরং বেশি কঠিন, যেহেতু মার্কেটে ইজিলি অ্যাভেলেবেল। ড্রাগ অ্যাডিক্টেডদের নিয়ে সমস্যা একটাই, নেশার ক্যারেক্টারটাই এমন, আসক্ত মানুষটিকে ক্রমশ সমাজ থেকে বিচ্ছিন্ন করে দেয়। কারোর সঙ্গে মিশতেই চায় না। টাকার জোগাড় না থাকলে চুরি চিন্তায় কিংবা ভিক্ষে করতেও পিছুপা হয় না সে। নেশা করার পর নিজের জগতেই বুঁদ হয়ে যায়। সেই জগৎটা এতটাই আনরিয়াল, পেশেন্টকে মূল স্রোতে ফেরানোই মুশকিল হয়ে যায়। ভিক্ষার অনুষঙ্গে আরশির মনে পড়ে যায় পার্ক সার্কাসের হোটেলের বাইরে 2 মহিলা ভিখারির কথা। সূর্য বলেছিল, ওরা সবাই আসলে ভিখারি নয়, নেশার টাকা জোগাড়ের জন্য ভিক্ষা করে। মা কি ওদেরই মতো হয়ে গিয়েছে? ম্যানেজার আরও বলে যাচ্ছিল, হেরোইন বা ওই জাতীয় নেশা থেকে রোগীকে যদি একবার সুস্থ করা যায়, ফেরানো যায় বাস্তব জীবনে, তার প্রতি যত্ন এবং গতিবিধির ওপর কড়া নজর রাখলে নতুন করে নেশার কবলে পড়ার চান্স কিন্তু খুব কম থাকে। যেহেতু নেশার বস্তুগুলো চোরাপথে সংগ্রহ করতে হয়, তাই বাড়ি বয়ে দিয়ে যাবার ঝুঁকি নেয় না ড্রাগ পেডলাররা। মদের বেলায় উল্টো, আশেপাশে হামেশাই চলছে মদের আসর, তাই রোগী সুস্থ হবার পরও জড়িয়ে পড়ার চান্স থাকে। অথচ হেরোইনের নেশাটাকে লোক বেশি ভয়ঙ্কর বলে মনে করে। সূর্য জিজ্ঞেস করেছিল, আপনারা কি পদ্ধতিতে নেশা ছাড়ান? ম্যানেজার বলেছিল, প্রথমে তো পেশেন্টকে ডিটক্সিফিকেশন করতে হয় মেডিসিন দিয়ে। অনেক সময় হাসপাতাল থেকেই করিয়ে নিয়ে আসে পেশেন্ট পার্টি। ডিটক্সিফিকেশন হচ্ছে ডি অ্যাডিকশনের একটা পার্ট। উইথড্রয়াল সিস্টেমের কষ্টটা হয় না। রোগী যখন ধাতস্থ হয়ে আসে তখন আমরা তার সুস্থ পরিচর্যার ব্যবস্থা করি। আরশি জানতে চায়, ব্যবস্থাটা কীরকম? এই যেমন ধরুন, নেশা আসক্তরা নিজের কাজ নিজেরা করতেই চায় না। ড্রাগ অ্যাডিক্টেডরা তো হাতে করে খাবারটুকুও খেতে আলস্য বোধ করে। বাড়ির লোকই প্রথমে তাদের অভ্যেসটা নষ্ট করে দেয়। যে কোনো নেশা আসক্তই স্নান করতে চায় না। আমরা তাদের বুঝিয়ে বকে ধমকে জীবনের অভ্যেসে ফেরানোর চেষ্টা করি। যেহেতু নেশার উপকরণ হাতের কাছে নেই, উপায় নেই নেশা করার, ওরা ধীরে ধীরে আমাদের নির্দেশে সাড়া দেয়। নিয়মিত ক্লাস নিয়ে আমরা মনীষীদের বাণী জীবনী পড়ে শোনাই। হোমে চৌহদ্দির মধ্যেই ইনডোর আউটডোর গেমসে ওদের ইনভলভ করি। ওরাই গোটা হোমটাকে ঝাড় দিয়ে ধুয়ে মুছে রাখে। ম্যানেজারের এই কথায় আরশি বুঝতে পারে সেন্টারটা কেন এত পরিষ্কার। সূর্য জিজ্ঞেস করে, পেশেন্টদের জন্য কত দিতে হয় আপনাদের? মানে চার্জ কেমন? এটা তো একটু লং প্রসেস, তাই চার্জটা আমরা মান্থলি হিসাবে ধরি। 10,000 ধরা আছে, তবে সবাই তো দিতে পারে না। প্রত্যেকের বাড়ির অবস্থা তো সমান নয়, কিন্তু আমাদের কাছে সমস্ত রোগীই সমান। পরিবারের আর্থিক দিকটা বিবেচনা করে চার্জও কমাতে হয়। 3-4 হাজার টাকার চার্জেও এখানে অনেক পেশেন্ট আছে। যতই হোক, এটা তো একটা সেবা প্রতিষ্ঠান, প্রফিট ওরিয়েন্টেড বিজনেস নয়। সূর্য জিজ্ঞাসা করল, তাহলে সেবার টাকাটা আসে কোথা থেকে? আপনি যে চার্জটার কথা বললেন, এটাতে তো একজন পেশেন্টের ভরণ পোষণ সম্ভব নয়, তারপরও তো আপনাদের খরচ আছে। উমেশবাবুর মতো কিছু মানুষজন আছেন, তারাই সাহায্য করেন। এক প্রকার এনজিও বলেই মনে করতে পারেন আমাদের। সরকারি সাহায্য এখনো পাই না, পেলে আরও চার্জ কমাতে পারবো। তবে কিছু খরচ থেকে আমরা রেহাই পাই। ঝাড়াই বাছাই তো শুনলেন এখানকার আবাসিকরাই করে। রান্না বান্না, কাপড় কাচা, বাজার দোকান সবই এরা সামলায়। যারা অনেকটা সুস্থ হয়ে উঠেছে তাদের দিয়েই একমাত্র বাইরের কেনাকাটির কাজগুলো করায়।
অসুস্থ অবস্থায় পেশেন্টরা পালানোর চেষ্টা করে, তাই গোটা হোম তালা দিয়ে রাখতে হয়। চাবি থাকে আমাদের মতো রিকভার করা পেশেন্টদের কাছে। তালার রহস্য খুলে গেলেও অন্য একটা ধাঁধা চলে এলো সামনে। আরশি সবিষয়ে জিজ্ঞাসা করেছিল, আপনিও পেশেন্ট ছিলেন? নির্মল একখানা হাসি উপহার দিয়ে ম্যানেজার বলল, এখানকার সমস্ত কর্মচারীরাই কোনো এক সময় কোনো না কোনো নেশায় অ্যাডিক্টেড ছিল। এই ধরনের হোমে তারা সুস্থ হয়েছে। এমনকি যিনি আমাদের হেড, তিনিও নেশামুক্ত হন এইভাবেই। পেশেন্টকে সুস্থ জীবনে ফেরানো যে সম্ভব, এটা আমরাই সবচেয়ে ভালো বুঝি, যেহেতু ওই অবস্থার মধ্যে দিয়েই আমরা গিয়েছি। আপনাদের হেড কে? তিনি কি এখানেই থাকেন? সূর্যর প্রশ্ন শেষ না হতেই এক মহিলার চিৎকার ভেসে এসেছিল, বুক কাঁপিয়ে দেওয়ার মতো শব্দ। সিট ছেড়ে উঠে পড়ল ম্যানেজার। কাচুমাচু মুখে বলেছিল, একটু বসতে হবে কিন্তু, মেয়েদের সেক্টরে লোক কম, আমাকেই দেখতে হবে এটি। ইনি নতুন পেশেন্ট, দিন 4 হলো এসেছেন। সূর্য বলল, আওয়াজটা দোতলা থেকে এলো মনে হলো। হ্যাঁ, দোতলাটাই ফিমেল সেক্টর, একদম সেপারেট। আপনি ততক্ষণ আমাদের ব্রোশিওরটা দেখুন, আরও অনেক কিছু জানতে পারবেন। আমি ঘুরে আসছি। বলে সেই যে গিয়েছে ম্যানেজার, আধ ঘন্টা বোধহয় হলো, ফেরার আর নাম নেই। সূর্য মন দিয়ে ব্রোশিওরটা পড়ে যাচ্ছে। সংসার ছেড়ে যাওয়ার পর মা এখানে কিছুদিন ছিল, এটা ভেবেই কেমন যেন রোমাঞ্চ বোধ করছে আরশি। ইচ্ছে করছে দোতলাটায় যেতে। ওখানে নিশ্চয়ই এমন জানালা আছে যার সামনে দাঁড়িয়ে মা, আরশি না ঝুমুর কথা ভাবত। এখান থেকে আবার যে কোথায় চলে গেল। ফিরে এলো ম্যানেজার, হাসি মুখে সূর্যকে বলল, পড়লেন ব্রোশিওরটা? হ্যাঁ, এ তো বিরাট ব্যাপার। শুধু এই হোম নয়, এর সঙ্গে আরও অনেক রিহ্যাব সেন্টার জড়িয়ে আছে। প্রত্যেক মাসে একটা করে মিট হয় আপনাদের। নেশামুক্তির পরও কে কেমন আছে, কি করছে, অ্যাডিক্টেডদের জন্য আর কি করা যায়, এই সব নিয়ে আলোচনা হয়। খাওয়া দাওয়া হয় সকলে মিলে। আপনাদের হোমের ডিরেক্টর তো মাল্টিন্যাশনাল কোম্পানির বড় পোস্টে আছেন। নেশার কারণে চাকরি থেকে সাসপেন্ড হয়েছিলেন। এইরকমই একটা রিহ্যাব থেকে সুস্থ হন। কোম্পানি ফের চাকরিতে বহাল করে। নিজের জীবনের অভিজ্ঞতা থেকে উদ্বুদ্ধ হয়ে এই হোম গড়ার পরিকল্পনা করেন। ম্যানেজার গর্বের হাসি হাসছে। সূর্যের নড়াচড়া দেখে মনে হচ্ছে এবার উঠবে। বলে ওঠে, ঠিক আছে, আমরা তো গোটা ব্যাপারটা বুঝে নিলাম। বন্ধুর বাড়ি গিয়ে আলোচনা করি, দেখি ওর গার্জেনরা কি ডিসিশন নেয়। হ্যাঁ, দেখুন। বলার পর কিছু একটা মনে পড়ল ম্যানেজারের। বলল, আরও একটা কথা বলে রাখি, নেশা আসক্তরা বেশিরভাগই কিন্তু হোমে আসতে চায় না। জোর করে নিয়ে আসার লোক আছে আমাদের, মানে ওই মাসলম্যান টাইপের। যদিও অনেক গার্জেনই চায় না তাদের সন্তানকে ওভাবে নিয়ে যাওয়া হোক। পাড়ার লোক দেখবে এটা তাদের কাছে লজ্জার। সন্তান যে নেশা করে সেটা লজ্জার নয়, দুর্ভাগ্যের। সে যাই হোক, গার্জেন যদি চায় আমরা মাঝরাতে লোক পাঠিয়ে ঘুমন্ত পেশেন্টকে তুলে আনতে পারি। প্রয়োজনে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দেব। পেশেন্টের ঘুম ভাঙবে অচেনা পরিবেশ, মানে আমাদের এখানে। পেশেন্ট চেঁচামেচি করতে পারে, তবে আমরা ঠিক সামলে নেব, ও নিয়ে চিন্তা করতে হবে না। তবে লিফটিংয়ের খরচটা কিন্তু আলাদা দিতে হবে। ওকে, ফাইন। এবার উঠি তাহলে। বলেও উঠল না সূর্য। টেবিলের ওপর সামান্য ঝুঁকে পড়ে বলল, ছোট্ট একটা কৌতূহল আছে। বলুন না, হেজিটেট করছেন কেন? বলল ম্যানেজার। সূর্য বলে, যতদূর শুনেছি উমেশবাবুর পেশেন্ট অভিনেত্রী রায়া সেন এখানে ছিলেন। উনি কি সুস্থ হয়ে বাড়ি ফেরেন? পরে কিন্তু কোনো সিনেমায় আর দেখা যায়নি। আরশি কান খাড়া করে রাখে উত্তরের জন্য। ম্যানেজার বলে, ওর ব্যাপারটা এই হোমের একটা বিরাট শিক্ষা। আমি অবশ্য তখন ম্যানেজার ছিলাম না, এমনকি পেশেন্ট হিসাবেও অ্যাডমিট হইনি। শুনেছি ঘটনাটা আগের ম্যানেজারের থেকে। রায়া সেন এখানে এসে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। হোমের লোকেদের অন্তত তাই ধারণাই হয়েছিল। সকলের সঙ্গে দারুণ ভাব। হোমের সব কাজে ঝাঁপিয়ে পড়া, অন্য পেশেন্টদের খেয়াল রাখা, এই সব দেখে ম্যানেজার ওর হাতে গেটের চাবি তুলে দেন। তখন ছেলেদের সেক্টরেও রায়া সেনের অবাধ যাতায়াত। একদিন ভোরবেলা 2 গেটের তালা লাগিয়ে উধাও হয়ে গেলেন।
তালা মারার কারণ যাতে চট করে বেরিয়ে পড়তে না পারে হোমের কর্মচারীরা। থানায় ফোন করা হলো, পুলিশ এসে তালা ভাঙল। রায়া সেনের ডিটেলস নিয়ে খোঁজ শুরু করলো পুলিশ। আর রায়া সেন ততক্ষণে ধরাছোঁয়ার বাইরে। এটাই হলো মাদকাসক্তদের নিয়ে মেন সমস্যা। বাইরে থেকে সহজে বোঝাই যায় না কতটা সুস্থ হয়েছে। ভালো করে খুঁজেছিল তো পুলিশ? বলে ফেলেই আরশি বুঝল ভুল হয়ে গেল। রায়া সেনের ব্যাপারে বাড়তি কৌতূহল দেখে মনে সন্দেহ জাগতে পারে ম্যানেজারের। সূর্য দ্রুত সামলে নিল পরিস্থিতি, বলল, উনি অত কিছু জানবেন কি করে? তখন তো উনি এই হোমে আসেনি, সবটাই শুনেছেন অন্যের মুখে। চেয়ার ছেড়ে উঠে পড়ল সূর্য। দেখা দেখি আরশিও। সূর্য দুহাত দিয়ে ম্যানেজারের হাত ধরে বলল, আপনাকে অশেষ ধন্যবাদ, অনেকটা সময় দিলেন আমাদের। আশা করছি আবার দেখা হবে। ধন্যবাদ দেওয়ার কিছু নেই, এটাই আমার কাজ। আমরাও চাই আপনারাও আমাদের পাশে থাকুন। হাত ফেরত নিতে নিতে বলল ম্যানেজার। দরজা থেকে ঘুরতে গিয়েও দাঁড়িয়ে পড়ল সূর্য। বলে ওঠে, বাই দ্য ওয়ে, আপনার নামটা তো জানা হলো না। রাজপুত্র গোস্বামী। থমকালো সূর্য। আরশিও হোঁচট খেয়েছে। সূর্য বলে, সত্যি এটা আপনার নাম নাকি ছদ্মনাম? এটাই নাম, বাবা দিয়েছিল। অনেকেই বাবাকে প্রশ্ন করত কেন এমন অদ্ভুত নাম রাখলে ছেলের। বাবা হাসতে হাসতে বলতো, রাজা তো হতে পারবো না কোনোদিনও, তাই ছেলের ওই নাম রেখে রাজা হয়ে গেলাম। আসলে বাবা আমাকে রাজার ধনের মতোই আগলে রাখত। নেশা করে বাবাকে নিঃস্ব করলাম আমি। আমার সুস্থ হয়ে ওঠাটা দেখে যেতে পারেনি বাবা, তার আগেই চলে গেল পৃথিবী ছেড়ে। আই এম সো সরি, প্রশ্নটা না করলেই হতো, বলল সূর্য। ম্যানেজার বলে, না না, তাতে কি আছে, তবে রাজপুত্র নামটা তেমন চালু নয়, রাজু নামেই সকলে চেনে। আপনারা রাজু নামটাই মনে রাখবেন। হোম থেকে বেরিয়ে এসেছে আরশিরা। বাইরে ঝাঁঝা রোদ, কিন্তু আরশির মন মেঘলা। কেন মা সুস্থ হওয়ার পর পথ ছেড়ে পালালো? এদিকে ম্যানেজার সুস্থ হয়েও অনুতাপের বোঝা বয়ে বেড়াচ্ছে। নেশা যে কি পরিমাণে ধ্বংসাত্মক হতে পারে এখানে এসে টের পেল আরশি। সূর্য বাইকে উঠতে গিয়ে দাঁড়িয়ে পড়ল। সামনের দিকে তাকিয়ে আছে। একটা অ্যাম্বুলেন্স ঢুকছে এই রাস্তায়, আওয়াজ করে নয়, নিঃশব্দে। আরশি বলে, কি হলো, দাঁড়িয়ে পড়লে কেন? রাস্তা তো চওড়া, পাশ দিয়ে বেরিয়ে যাওয়া যাবে। অ্যাম্বুলেন্সটা মনে হচ্ছে এই সেন্টারেই আসছে। কি করে বুঝলে? মনে হচ্ছে হসপিটাল থেকে ডিটক্সিফিকেশন করে পেশেন্টকে এখানে রাখতে আসছে। যেহেতু সিরিয়াস পেশেন্ট নয়, সাইরেন বাজাচ্ছে না। সূর্যর কথা শেষ হওয়ার আগেই সেন্টারের গেট থেকে একটু এগিয়ে দাঁড়িয়ে পড়ল অ্যাম্বুলেন্স। খুলে গেল পেছনের দরজা। সূর্যর অনুমান সঠিক প্রমাণ করে নেমে আসছে 3 জন। মাঝের জন ইয়াং, ড্রাউজি অবস্থায় রয়েছে। বাকি 2 জন ধরে আছে তাকে। ঝিমিয়ে থাকা ছেলেটাই যে পেশেন্ট সেটা বুঝতে অসুবিধা হচ্ছে না। ড্রাইভারের কেবিনের বাঁ দিকে দরজা খুলে নামলো একটি মেয়ে, পরনে নার্সের পোশাক। গেটের সামনে দাঁড়িয়ে ডোরবেলে সুইচ টিপল মেয়েটি। বাইকের কাছে দাঁড়ানো সূর্য মেয়েটির উদ্দেশ্যে গলা তোলে। আরে তুমি? ঘুরে তাকালো মেয়েটা। সূর্যকে দেখে অবাক, এক মুখ হাসি ছড়িয়ে পড়ল মুখে। গেট খুলে দিয়েছে সেন্টারের ছেলেটা। পেশেন্ট নিয়ে ঢুকে যাচ্ছে 2 জনে। মেয়েটা সূর্যের সামনে এসে বলল, জানতাম এইভাবেই দেখা হবে, তা এখানে কেন? এক বন্ধুকে অ্যাডমিট করব, তাই খবর নিতে এসেছি। তুমি মনে হচ্ছে ভর্তি করাতে এলে পেশেন্টকে? ধাতস্থ হয়ে মেয়েটি বলল, হ্যাঁ, হাসপাতাল থেকেই পাঠালো আমাকে দায়িত্ব দিয়ে। আগেও এসেছি। ভেতরে যাবে না? একটু পরে গেলেও চলবে, কয়েকটা জায়গায় সই করতে হবে শুধু। কথা শেষ করার পর মেয়েটির চোখ গেল আরশির দিকে। সূর্য বলল, আমার বন্ধু আরশি। হাত নেড়ে হাই বলল আরশি। মেয়েটি বলল, হ্যালো, আমি নবমী। আরশি কিছু বলতে যাবে, নবমী মুখ ঘুরিয়ে নিল সূর্যর দিকে। গাঢ় গলায় বলল, আমার জার্নির কি হলো, কবে বেরোবে? খুব তাড়াতাড়ি একবার ওই পথে যেতে হবে বলে মনে হচ্ছে। আগেরবারের ফটো কাজে লাগেনি, নতুন করে সব তুলতে হবে। কবে যাবে বলো প্লিজ, আমি ঠিক ছুটি ম্যানেজ করে ফেলবো।
আমাদের বাড়িতেও নিয়ে যাব তোমাকে, বাড়ির লোক অবাক হবে খুব। যাব, শিডিউল তৈরি হোক, ডেটটা জানাবো। যদি না জানিয়ে চলে যাও তখন দেখো কি করি। কি করবে? তোমার সঙ্গে তো আমার দেখাই হয় না। কে বলেছে হয় না? হামেশাই দেখা হয়ে যায়, বাস স্টপে, হাসপাতালের করিডোরে। নাইট ডিউটির রাতে চোখ বুজে এলেই তোমার সঙ্গেই কথা বলে ঘুম তাড়ায়। তোমার বড্ড ভুলো মন, তাই কিছু খেয়াল থাকে না। বুঝেছি, তুমি ভুলেও এই সেন্টারে ঢুকো না, ভর্তি করে নেবে। সারাতে পারবে না, আমি এমন একজনের নেশায় বুধ, আরোগ্যের কোনো রাস্তা নেই। হেসে ফেলে সূর্য, বলে সত্যি নেই? বাইকে উঠে পড়েছে সূর্য, আরশি পিছনে গিয়ে বসে। গাড়ি স্টার্ট দিয়ে চলি বলে এগিয়ে যায় সূর্যরা। ওরা চোখের বাইরে যাওয়া অবধি তাকিয়ে থাকে নবমী। মুখ ঘুরিয়ে সেন্টারে ঢুকতে যাবে, দেখে পাঁচিলের ওপর রাখা একটা হেলমেট। চিনতে পারে নবমী, হেলমেটটা যে তারই কেনা। একটা সরল হাসি ফুটে ওঠে মুখে, মনে মনে বলে সো সুইট। শেষ করলাম শ্রী সুকান্ত গঙ্গোপাধ্যায়ের একটি উপন্যাস আরশির আকাশের 7ম পর্ব। সকলে খুব ভালো থাকবেন। গল্প শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।